আসসালামু আলাইকুম। ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ সপ্তম বর্ষ প্রস্তুতি কোর্সের আজকের ক্লাসে তোমাকে স্বাগত। তো আজকের বিষয় দেখে বুঝতে পারছো আজকে আমরা কি শিখবো? আজকে আমরা শিখবো বাংলা ব্যাকরণের অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় সমাস। আজকের পাঠে সমাস সম্পূর্ণ শেষ করা হবে না। আজকে দ্বন্দ্ব থেকে শুরু করে তৎপুরুষ সমাস অর্থাৎ দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস এবং তৎপুরুষ সমাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে এবং আজকে যেহেতু পাঠ 11 পাঠ 12তে সমাস সম্পূর্ণ শেষ করা হবে। তো আজকের ক্লাস কন্ডাক্ট করছি আমি রিয়ন খান, সেরা 25, ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষ। তো চলো দেরি না করে আজকের ক্লাস শুরু করা যাক। তো সমাস, এই সমাস শব্দটা কিভাবে গঠিত হয়েছে? সমাস শব্দটা কিন্তু সমাস যোগে গঠিত হয় নাই। সমাস শব্দটা গঠিত হয়েছে প্রত্যয় যোগে। দেখো, সম যোগ অস যোগ অ অর্থাৎ সমপূর্বক অস ধাতুমূলের সাথে অপ্রত্যয় যুক্ত হয়ে সমাস শব্দটা গঠিত হয়েছে। অর্থাৎ এই দেখো, এই যে সম শব্দটা, এই সমপূর্বক অস যে ধাতুমূলটা আছে এর সাথে এই অপ্রত্যয় যুক্ত হয়েই তৈরি হয়েছে এই সমাস শব্দটা। ঠিক আছে? এখানে মিস্টেকলি সমাজ লেখা হয়ে গেছে। তো পরবর্তীতে আমরা দেখতে পাই যে পরস্পর সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকেই হচ্ছে আমরা বলে থাকি সমাস। অর্থাৎ সমাসের মাধ্যমে আমরা হচ্ছে নতুন শব্দ গঠন করতে পারবো। এটা ব্যাকরণের রূপতত্ত্বের অন্যতম একটা আলোচ্য বিষয়। ঠিক আছে? অর্থাৎ এর মাধ্যমে যেমন আমরা উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে নতুন শব্দ যেভাবে গঠন করি, ঠিক একইভাবে আমরা সমাসের সাহায্যে নতুন শব্দ গঠন করব। যেমন সিংহ চিহ্নিত আসন, এখানে তিনটা পদ আছে: সিংহ, চিহ্নিত এবং আসন। এই যে তিনটা পদ আছে, এই তিনটা পদকে আমরা একসাথে বলতেছি হচ্ছে সিংহাসন। ঠিক আছে? তাহলে এই যে তিনটা পদ, এই তিনটা পদকে যে আমরা একসাথে করে এনে সিংহাসন বলছি, এটাই হচ্ছে আমাদের সমাসের মাধ্যমে এই শব্দ গঠন প্রক্রিয়া। তো আমাদের এই সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ, যা বাংলা ব্যাকরণের রূপতত্ত্বের আলোচ্য বিষয়। আচ্ছা, এবার আসো আমরা সমাস চেনার আগে আমাদেরকে কিছু বিষয় বা টার্ম সম্পর্কে অবগত থাকতে হবে। যেমন সমস্ত পদ। ঠিক আছে? সমস্ত পদ কি? ব্যাস বাক্যের অন্তর্গত সবগুলো পদ একত্রিত হয়ে একটি পদে পরিণত হয় তাকে হচ্ছে আমরা বলি সমস্ত পদ। যেমন হচ্ছে সিংহাসন। একটু আগেই তোমরা দেখতে পারছো যে সিংহ চিহ্নিত আসন। ঠিক আছে? এটা হচ্ছে সিংহাসন শব্দের ব্যাস বাক্য। অর্থাৎ আমরা যে তিনটা পদকে একসাথে করে লিখেছিলাম ওই তিনটা পদকেই আমরা বলতেছি হচ্ছে ব্যাস বাক্য। সেই ব্যাস বাক্যগুলো একত্রিত হয়ে আমাদের যে একটি পদে পরিণত হচ্ছে সেটাই হচ্ছে আমাদের সমস্ত পদ। ব্যাস বাক্য, যে পদগুলো একত্রিত হয়ে সমস্ত পদ গঠিত হয় তাকে হচ্ছে আমরা ব্যাস বাক্য বলতেছি। অর্থাৎ এই যে সিংহ চিহ্নিত আসন, এটাই হচ্ছে আমাদের ব্যাস বাক্য। কার এই ব্যাস বাক্য? এই যে আমাদের সিংহাসন শব্দটা আমরা লিখেছিলাম, এই সিংহাসন শব্দটার ব্যাস বাক্যই হচ্ছে আমাদের সিংহ চিহ্নিত আসন। এবার আসো আমরা দেখি সমস্যমান পদ। ব্যাস বাক্যের প্রত্যেকটা পদকে হচ্ছে আমরা সমস্যমান পদ বলতেছি। অর্থাৎ এই যে ব্যাস বাক্য, এখানে সিংহ একটা পদ, চিহ্নিত আর একটা পদ, আবার আসন আর একটা পদ। এই যে তিনটা পদ, এই তিনটা পদকে আমরা আলাদা আলাদা ভাবে হচ্ছে সমস্যমান পদ বলতেছি। যেমন সিংহ, চিহ্নিত, আসন, এই তিনটা পদ হচ্ছে আমাদের প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে আমরা বলছি হচ্ছে সমস্যমান পদ। পূর্বপদ কোনটা? ব্যাস বাক্যের যে প্রথম পদটা, এই পদটাকে আমরা বলতেছি হচ্ছে পূর্বপদ। ব্যাস বাক্যের যে মধ্যপদটা, এটাকে বলতেছি আমরা হচ্ছে মধ্যপদ। আর ব্যাস বাক্যের যে আমাদের শেষ পদটা, তাকে বলতেছি হচ্ছে আমরা পরপদ। ঠিক আছে? এই টার্মগুলো সহজ আছে, তোমরা বুঝতে পারবা, তোমাদের সুবিধা হবে। পরবর্তীতে ডেসক্রিপশন বক্সে ক্লাস লিংক দেওয়া থাকবে, তখন তোমরা এটা দেখে নিতে পারবা। এটা এভাবেই থাক। তো পরের স্লাইডে আমরা চলে আসি। তো আমাদের হচ্ছে সমাস মূলত হচ্ছে ৬ প্রকার। বর্তমান বর্তমানে অনেক বইয়ে, যেমন এনসিটিবির নবম দশম শ্রেণীর পাঠ্য বই অনুসারে ৪ প্রকার। তো বর্তমান
বইয়ে দ্বিগু সমাসকে হচ্ছে কর্মধারয় সমাস এবং অব্যয়ীভাব সমাসকে হচ্ছে তৎপুরুষ সমাসের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। ঠিক আছে? তো চলো আমরা একদম বিস্তারিতভাবে জেনে নিব। আমরা এই ৬ প্রকারই শিখব। পরবর্তীতে আমরা বিশ্লেষণ করে দিব যে একে কর্ম আ আ কেন একে বিভিন্নভাবে ভাগ করা হচ্ছে। ঠিক আছে? আমরা এর পরবর্তী লেকচারে এটা বলে দিব। ঠিক আছে? চলো আমরা চলে যাই আমাদের দ্বন্দ্ব সমাসে। তো উভয় পদ প্রধান যে সমাস আছে তাকে আমরা বলতেছি হচ্ছে দ্বন্দ্ব সমাস। ঠিক আছে? অর্থাৎ আমাদের যে ব্যাস বাক্য, আমাদের ব্যাস বাক্যের যে যে পদগুলা থাকবে সেই পদগুলার দ্বন্দ্ব সমাসে সাধারণত ২ টা পদই থাকে। তো অনেক সময় ৩ টা পদও থাকে, তাকে আমরা বহুপদী বলি। তো এক্ষেত্রে আমাদের যে ২ টা পদ থাকবে, এই ২ টা পদেরই অর্থের প্রাধান্য পাবে। একেই বলবো আমরা হচ্ছে দ্বন্দ্ব সমাস। যেমন মাতা-পিতা এটা হচ্ছে সমস্ত পদ। এটাকে আমরা যদি ব্যাসবাক্য করি মাতা ও পিতা। ঠিক আছে? এই যে মাতা ও পিতা এখানে মাতার গুরুত্বও যতটুকু, পিতার গুরুত্বও কিন্তু ততটুকু। অর্থাৎ আমরা এখানে ২ টা শব্দেরই আমরা প্রাধান্য পাচ্ছি। ঠিক আছে? তাই এটা হচ্ছে আমাদের দ্বন্দ্ব সমাস হবে। এখন এই দ্বন্দ্ব সমাসকে আমরা কয়েকটা ভাবে ক্লাসিফিকেশন করে থাকি। ঠিক আছে? মাতা ও পিতা এটা একটা মিলন অর্থ দেয় না যে মাতা এবং পিতা একই সাথে থাকেন। ঠিক আছে? কোনোটার গুরুত্ব কোনোটা থেকে কম নয়। তো এইটাকে আমরা আলাদা করে নাম দিচ্ছি হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব। আবার ওহি নকুল। ঠিক আছে? ওহি আর নকুল ২ টা বিরোধ বোঝায় না? যে সাপ এবং হচ্ছে বেজির। ঠিক আছে? আমাদের স্থানীয় ভাষায় এটাকে বেজির বলে। যাই হোক তোমরা নকুল নামে অনেকে চিনতে পারো। ওহি মানে তো সাপ বুঝতেছই। তো এই ২ টা কি কখনো একটা অপরটাকে সহ্য করতে পারে? পারে না। এটা এরা যখনই একসাথে থাকে তখনই হচ্ছে এরা বিরোধ সৃষ্টি করে। তাই এটাকে আমরা বলছি হচ্ছে বিরোধার্থক দ্বন্দ্ব। ঠিক আছে? তো এর পরবর্তীতে আসো আমরা আগে পিছে। ঠিক আছে? আগে পিছে এখানে অলুক হবে ক, অলুল হয়ে গেছে। এখানে অলুক হবে আগে পিছে। ঠিক আছে? আগে পিছে এটা হচ্ছে অলুক দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্ব কেন? এইখানে দেখো আমার সমস্ত পদ এবং ব্যাস বাক্যে কোথাও আমার এই যে বিভক্তি, এ বিভক্তিটা পরিবর্তন হয় নাই। ঠিক আছে? অর্থাৎ আমার সমস্ত পদ এবং ব্যাস বাক্যে যদি আমার এই যে বিভক্তির কোনো পরিবর্তন না হয় তাহলে আমরা তাকে বলবো হচ্ছে অলুক দ্বন্দ্ব। অর্থাৎ যে দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্য এবং সমস্ত পদে বিভক্তির কোনো পরিবর্তন হয় না তাকে হচ্ছে অলুক দ্বন্দ্ব বলি আমরা। ঠিক আছে? এরপরে হচ্ছে হাট বাজার। ঠিক আছে? হাট ও বাজার। হাট আর বাজার একই কথা না? হাটও যা বাজারও তাই। অ্যাকচুয়ালি। তো ২ টা সমার্থক অর্থ দিচ্ছে। তাই আমরা এটাকে বলতেছি হচ্ছে সমার্থক দ্বন্দ্ব। দেন হচ্ছে আমরা। আমরাকে যদি ব্যাসবাক্য করি তাহলে কি পাই? সে, তুমি ও আমি। ঠিক আছে? এটাকে আমরা বলি হচ্ছে একশেষ দ্বন্দ্ব। শাল, তাল, তমাল। ঠিক আছে? শাল, তাল ও তমাল। ঠিক আছে? এখানে ৩ টা পদ আছে না? ৩ টা পদকে আমরা আলাদা, আলাদাভাবে ব্যাসবাক্য যদি করি শাল, তাল ও তমাল আসে। তাই এটাকে আমরা বলতেছি হচ্ছে বহুপদী দ্বন্দ্ব। ৭-৫। ঠিক আছে? একটা সংখ্যা নির্দেশ করতেছি না এই সমাসটা দ্বারা। ৭-৫ যে আমি কারো সাথেও নাই, পাঁচেও নাই। ঠিক আছে? তাহলে এই ৭-৫ কে ব্যাসবাক্য করলে আমরা পাচ্ছি হচ্ছে ৭ ও ৫। আর এই ৭-৫ হচ্ছে আমার সংখ্যাবাচক দ্বন্দ্ব। ঠিক আছে? মানে যে দ্বন্দ্ব সমাসে আমরা যে দ্বন্দ্ব সমাস আমাদের সংখ্যা নির্দেশ করবে সেটাই হবে আমাদের সংখ্যাবাচক দ্বন্দ্ব। তো চলো পরবর্তীতে যাওয়া যাক। তো আমরা কর্মধারয় সমাসে চলে আসি। বিশেষ্য বিশেষণ বা ওই ভাবাপন্ন পদের যে সমাস হয় তাকে হচ্ছে আমরা বলি কর্মধারয় সমাস। এই সমাসে হচ্ছে পরপদের প্রাধান্য থাকে। অর্থাৎ কর্মধারয় সমাসে আমাদের হচ্ছে অলওয়েজ পরপদের প্রাধান্য থাকবে। ঠিক আছে? যেমন সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন যে শব্দটা আছে এই শব্দটা মিলে আমাদের হচ্ছে সিংহাসন হইছে। ঠিক আছে? এটা একটা কর্মধারয় সমাসের উদাহরণ। তো কর্মধারয় সমাসকে আমরা ৫ প্রকারে ভাগ করে থাকি। ঠিক আছে? তো
বর্তমান বই অনুসারে এর মধ্যে দ্বিগু কর্মধারয়কেও ধরা হয়। তো আমরা এটা পাঠ 12তে দেখব। আজকে যেহেতু পাঠ 11 চলতেছে, আমরা এটা পাঠ 12তে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে? কর্মধারয় সমাজকে আমরা 5 ভাগে ভাগ করতেছি। সাধারণ কর্মধারয়, মধ্যপদলোপী কর্মধারয়, উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয় এবং রূপক কর্মধারয়। তো চলো একটা একটা করে আমরা বিস্তারিত জেনে নেই। তো সাধারণ কর্মধারয় সমাসে আমাদের কি আছে? বিশেষ্য বিশেষণ বা ঐভাবাপন্ন বা বিশেষ্য বিশেষণ ঐভাবাপন্ন পদের যে সমাস হয়, এখানে অ্যাকচুয়ালি টাইপিং মিস্টেক হয়ে গেছে, সমাস হবে। বিশেষ্য বিশেষণ বা ঐভাবাপন্ন পদের যে সমাস হয় তাকে আমরা বলতেছি হচ্ছে সাধারণ কর্মধারয় সমাস। ঠিক আছে? তো যেই সমাসে যে, যিনি, তিনি ইত্যাদি যোজক থাকে। ঠিক আছে? যেমন হচ্ছে কাঁচকলা, কাঁচকলা। তাহলে এইখানে এই কাঁচকলাকে ব্যাসবাক্য করলে আমরা হচ্ছে মাঝখানে একটা যে যোজক আনতে হচ্ছে, কাঁচা যে কলা। ঠিক আছে? তাহলে এটা হবে হচ্ছে আমাদের সাধারণ কর্মধারয়। হেডমাস্টার। ঠিক আছে? হেডমাস্টার মানে কি? যিনিই হেড তিনিই মাস্টার। তাই না? তো এখানে আমরা যিনি তিনি যোজকটা আনতেছি। যিনি হেড তিনি মাস্টার। এটা হচ্ছে আমাদের একটা সাধারণ কর্মধারয় সমাসের উদাহরণ। পরবর্তীতে আমরা যাই মধ্যপদলোপী কর্মধারয় সমাসে। ঠিক আছে? যে কর্মধারয় সমাসের মধ্যপদ লোপ পায় তাকে হচ্ছে আমরা বলি মধ্যপদলোপী কর্মধারয়। যেমন দেখো, আমরা শুরু থেকেই পড়ে আসছি সিংহাসন। এই সিংহাসন সিংহ চিহ্নিত আসন। ঠিক আছে? এই সিংহাসন শব্দের ব্যাসবাক্য করলে আমরা পাচ্ছি সিংহ চিহ্নিত আসন। অর্থাৎ যেটাই সিংহ চিহ্নিত আসন তাকে আমরা বলতেছি হচ্ছে সিংহাসন। দেখো, এই ৩টা পদ মিলে যে আমাদের সমাসটা গঠিত হইল, সমাসযোগে গঠিত শব্দ হইল সিংহাসন, সেখানে কিন্তু আমার সিংহ আছে, আসনও আছে। কিন্তু আমার এই চিহ্নিতটা বাদ পড়ে গেছে। মাঝখানের চিহ্নিতটা বাদ পড়ে গেছে। অর্থাৎ এই মাঝখানে যে চিহ্ন, এটা আমার নাই। ঠিক আছে? অর্থাৎ এই চিহ্নটা কোথায় আছে দেখো তো, মধ্যপদে আছে না? তাই যে সমাসে, যে কর্মধারয় সমাসে হচ্ছে আমার মধ্যপদ লোপ পাচ্ছে তাকে আমরা বলতেছি হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ঠিক আছে? দেখো, এটা কর্মধারয় সমাস হলো কেন? এখানে দেখো আমার পরপদের অর্থের প্রাধান্য পাচ্ছে। দেখো এখানে তুমি বলতেছো সিংহাসন, ঠিক আছে? কিন্তু তোমার সিংহ কি প্রাধান্য পাচ্ছে নাকি আসন প্রাধান্য পাচ্ছে? সিংহাসন বলতে তুমি কি বুঝাচ্ছ? কোন একটা মসনদ বা কোন একটা আহ তোমার বসার জায়গাকে তুমি বোঝাচ্ছ, তাই না? অর্থাৎ এখানে আসন শব্দটা প্রাধান্য পাচ্ছে, তাই এটা আমাদের হচ্ছে কর্মধারয় সমাস। ঠিক আছে? তারপরে দেখো পলান্ন। ঠিক আছে? পলান্ন, তোমরা কি বলতে পারবা কেউ? পল পলান্ন মানে কি? আচ্ছা, আমি বলে দেই। পলান্ন হচ্ছে পল মিশ্রিত অন্ন। পল শব্দের অর্থ হচ্ছে মাংস, অর্থাৎ আর অন্ন মানে হচ্ছে ভাত। ঠিক আছে? তাহলে মাংস মিশ্রিত ভাত কোনটা? আমাদের সবার প্রিয় বিরিয়ানি, তাই না? এই দেখো, এই পলান্ন শব্দে আমাদের হচ্ছে এই যে মিশ্রিত শব্দটা, এই মিশ্রিত শব্দটা আমাদের কিন্তু লোপ পাচ্ছে। এই মিশ্রিত শব্দটা আমাদের বাদ চলে যাচ্ছে। তাই এটা আমরা বলতেছি হচ্ছে মধ্য পদলোপী কর্মধারয়। কর্মধারয় সমাস কেন? এখানে আমাদের যে অন্য পদটা আছে, অন্য নামক যে আমাদের পদটা আছে, এই পদটারই হচ্ছে আমাদের প্রাধান্য পাচ্ছে। ঠিক আছে? একইভাবে একাদশ, এক অধিক দশ। ঠিক আছে? মানে এক অধিক দশ। ঠিক আছে? এইখানে যে আমাদের অধিক শব্দটা, এই অধিক শব্দটা বাদ পড়ে যাচ্ছে। দেখো এখানে ১০ শব্দটা প্রাধান্য পাচ্ছে, অর্থাৎ তোমার ১০-এর বেশি, তাই না? তুমি কি বলবা কখনো যে একাদশ মানে ১? কখনোই তুমি বলবা না। এটা অবশ্যই ১০-এর বেশি, তাই এটা পরপদ প্রাধান্য পাচ্ছে। তাই আমরা যদি সিম্পল ক্লাসিফিকেশন আছি, এই সবগুলাই হচ্ছে আমাদের মধ্য পদলোপী কর্মধারয়। ঠিক আছে? এই সবগুলোই হচ্ছে আমাদের মধ্য পদলোপী কর্মধারয়। পরবর্তীতে চলো আমরা যাই। উপমান ও উপমেয় পদটা আমাদের একটু চিনে নিতে হবে। উপমান ও উপমিত কর্মধারয় সমাস চেনার আগে, তো উপমান পদ কি? যার সঙ্গে তুলনা করা হয় তাকে হচ্ছে আমরা বলি উপমান পদ। এটি সাধারণত কোনো গুণবাচক বা পরিচিত বস্তু হয়। যেমন ভ্রমরের মতো কালো চুলে ভ্রমর। ঠিক আছে? ভ্রমরের মতো কালো চুলে। এখানে তুমি এই যে কালো চুলটা, ঠিক আছে? এখানে ধরে নাও এই যে কালো চুল, কালো চুল ধরো।
কালো হচ্ছে না। এই যে তোমার কালো চুল, এই কালোটা কিসের? তোমার কালো চুলটা কিসের? তোমার ভ্রমরের মতো না। ভ্রমর কি? ভ্রমর তো কালো, তাই না? তো আমি এখানে ভ্রমরের সাথে চুলকে তুলনা করতেছি। ঠিক আছে? তাই এখানে ভ্রমরটা হচ্ছে আমার উপমান পদ। ভ্রমরটা হচ্ছে আমার উপমান পদ। আবার উপমেয় পদটা কি একটু দেখে আসি চলো আমরা। যাকে তুলনা করা হয় তাকে আমরা বলতেছি হচ্ছে উপমেয় পদ। ঠিক আছে? যেমন যাকে তুলনা করতেছি এখানে ভ্রমরের মতো কালো, এখানে আমরা তুলনা করতে এই কাকে তুলনা করতেছি? ঠিক আছে? এখানে আমরা কাকে তুলনা করতেছি বলো তো? এখানে আমরা তুলনা করতেছি হচ্ছে চুলকে। এখানে আমরা চুলকে তুলনা করতেছি। তাই আমাদের এখানে চুলটা হবে হচ্ছে উপমেয় পদ। ঠিক আছে? এখানে আমাদের চুলটা হবে হচ্ছে উপমেয় পদ। অর্থাৎ আমরা আমরা হচ্ছে যাকে তুলনা করব, ঠিক আছে? অর্থাৎ যে বস্তুটির বর্ণনা দিব সেটাই হচ্ছে আমাদের উপমেয় পদ। ঠিক আছে? যেমন মুখ চন্দ্রের ন্যায়। এখানে আমরা কাকে তুলনা করতেছি? মুখকে তুলনা করতেছি নাকি চন্দ্রকে তুলনা করতেছি? আমরা চন্দ্রের সাথে মুখটা তুলনা করতেছি। তাই এখানে আমাদের চন্দ্রটা কি হবে বলো তো? আমাদের চন্দ্রটা হবে হচ্ছে উপমান পদ। আর যে আমাদের মুখটা আছে, এই মুখটা হবে হচ্ছে আমাদের উপমেয় পদ। ঠিক আছে? আই থিংক এটা আমি ক্লিয়ার করতে পারছি। তো চলো আমরা উপমান কর্মধারয় সমাসে চলে যাই। তো উপমান পদের সাথে সাধারণ ধর্মবোধক পদের যে সমাস হয়, এখানে এক্সট্রিমলি সরি, আমাদের হচ্ছে এখানে টাইপিং সমস্যা হয়ে গেছে। যে সমাস হয় উপমান পদের সাথে উপমেয় পদের যে সমাস হয় তাকে আমরা বলতেছি হচ্ছে উপমান কর্মধারয় সমাস। ঠিক আছে? যেমন আমরা যদি উদাহরণ দেখি, হরিণ চপল। ঠিক আছে? উপমান পদের সাথে সাধারণ ধর্মবোধক পদ। ঠিক আছে? এখানে উপমান পদ কোনটা? উপমান পদ আমরা একটু আগেই কিন্তু শিখে আসছি যে যার সাথে তুলনা করা হয়। ঠিক আছে? যেমন এখানে দেখো, হরিণ চপল। ঠিক আছে? এখানে আমরা কার সাথে তুলনা করতেছি? হরিণের সাথে তুলনা করতেছি না। চপল মানে কি? দ্রুত। কার মতো দ্রুত? হরিণের মতো দ্রুত। ঠিক না? এইখানে মনে রাখবা আমাদের উপমান কর্মধারয় সমাসে মাঝখানে একটা ন্যায় থাকে। ঠিক আছে? ব্যাস বাক্যে ন্যায় থাকে। তো এখানে আমরা তুলনা করতেছি কাকে? আমরা এই যে চপল অর্থাৎ আমাদের যে দ্রুত বোঝাচ্ছে, এই দ্রুতটা কার মতো? এই দ্রুতটা হচ্ছে আমাদের হরিণের মতো। ঠিক আছে? তাই হরিণ চপল শব্দে আমাদের হরিণটা হচ্ছে আমাদের উপমান পদ, আর চপলটা হচ্ছে আমাদের সাধারণ ধর্মবোধক পদ। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের উপমান কর্মধারয় সমাস। আবার দেখো এখানে তুষার শুভ্র। এখানে তুষারের ন্যায় শুভ্র। ঠিক আছে? অর্থাৎ কিসের মতো শুভ্র এখানে? তুষারের মতো। ঠিক আছে? তাহলে এখানে শুভ্রটা হচ্ছে সাধারণ ধর্মবোধক পদ, তাই এটা হচ্ছে উপমান কর্মধারয়। ঠিক আছে? বজ্র কঠিন, বজ্রের ন্যায় কঠিন। ঠিক আছে? তো এটা হচ্ছে বজ্রের ন্যায় কঠিন। এখানে আমরা কার সাথে তুলনা করতেছি? বজ্রের সাথে কঠিনকে তুলনা করতেছি। তাই এটা আমাদের উপমান কর্মধারয়। মনে রাখবা এখানে সবসময় আমরা একটা সাধারণ ধর্মবোধক পদের সাথে তুলনা করব। ঠিক আছে? সহজ ভাষায় মনে রাখবা, উপমান কর্মধারয় আমরা এমন দুইটা বস্তুর মধ্যে তুলনা করব। একটাকে যেটা আমরা দেখতে পারি বা ধরতে পারি, এবং আরেকটাকে আমরা দেখতে পারি বা ধরতে পারি না। হরিণকে আমরা দেখতে পারি বা ধরতে পারি, কিন্তু চপলকে কি ধরা যায়? এটা একটা অ্যাডজেক্টিভ না বা আমাদের বিশেষণ না। তুষারকে আমরা ধরতে পারি, কিন্তু শুভ্রকে কি ধরতে পারি? এটা জাস্ট আমরা অনুভব করতে পারি। বজ্রকে ধরলে তুমি মরে যাবে, বাট দেখতে তো পারো, তাই না? তাই এই বজ্রের ন্যায় কঠিন, কিন্তু কঠিনকে তুমি ধরতে পারো? ধরতে পারো না। ঠিক আছে? তো আমরা উপমিত কর্মধারয় সমাসে চলে আসি। আমাদের উপমান পদের সাথে সাধারণ ধর্মবোধক পদের উল্লেখ না থেকে যদি উপমান পদের সাথে উপমেয় পদের সমাস হয় তাহলে আমরা তাকে বলবো হচ্ছে উপমিত কর্মধারয়। অর্থাৎ উপমান কর্মধারয় সমাসে আমরা কি দেখছি? উপমান কর্মধারয় সমাসে আমরা দেখছি উপমান পদের সাথে সাধারণ ধর্মবোধক পদের যে সমাস হয় তাকে বলতেছিলাম আমরা উপমান কর্মধারয় সমাস। কিন্তু এখানে আমাদের কি হবে? উপমান পদের সাথে হচ্ছে উপমেয় পদের সমাস হবে। উদাহরণ যদি আমরা দেখি, দেখো ফুল কুমারী। ঠিক আছে? এখানে কুমারী ফুলের ন্যায়। ঠিক আছে? এখানে কুমারী ফুলের ন্যায়।
অর্থাৎ আমরা এখানে কার সাথে তুলনা করতেছি? আমরা ফুলের সাথে তুলনা করতেছি। কাকে তুলনা করতেছি? কুমারীকে তুলনা করতেছি। তাই এটা হবে আমাদের হচ্ছে উপমিত কর্মধারয়। এখানে দেখো আমাদের কোনো সাধারণ ধর্মবোধক পদের উল্লেখ নাই। আমাদের এখানে কোনো সাধারণ ধর্মবোধক পদের উল্লেখ নাই। ঠিক আছে? তো এখানে দেখবা যে কুমারী ফুলের ন্যায়, অর্থাৎ আমরা এখানে কুমারীকে ফুলের সাথে তুলনা করতেছি, তাই আমাদের কুমারীটা হবে হচ্ছে উপমেয় পদ, আর কুমারী হবে হচ্ছে উপমান, ফুল হবে হচ্ছে উপমান পদ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের উপমিত কর্মধারয়। ঠিক আছে, চাঁদ মুখ, মুখ চাঁদের ন্যায়, এটাও উপমিত কর্মধারয়। পুরুষ সিংহ, পুরুষ সিংহের ন্যায়, এটাও উপমিত কর্মধারয়। এটা তুমি সহজে মনে রাখতে পারো কিভাবে? এইখানে উপমিত কর্মধারয় তোমার যে দুইটা বস্তুর মধ্যে তোমার তুলনা করা হবে, তুমি দুইটাকেই ধরতে পারবা, ছুঁইতে পারবা। যেরকম ফুলকুমারী, তুমি ফুলকেও ধরতে পারো, কুমারীকেও ধরতে পারো, বা ছুঁইতে পারো, বা দেখতে পারো। তুমি চাঁদকেও ধরতে পারো, তোমার রকেট নিয়ে উপরে যাওয়া লাগবে। তুমি মুখকেও ধরতে পারো, তুমি পুরুষকেও ধরতে পারো, তুমি সিংহকে ধরতে পারো, কিন্তু তুমিও জানো যে সিংহকে ধরলে তোমার কি অবস্থা হবে। তো চলো পরবর্তীতে আমরা যাই। আমরা একটা সুন্দর আহ তোমার কি বলে এটাকে, চিত্রের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের ভ্রমর কালো যে সমাসটা আছে, যে সমাসের মাধ্যমে গঠিত শব্দ আসছে, ভ্রমর কালো। ঠিক আছে, এই ভ্রমরের মতো কালো। ঠিক আছে, দেখো এখানে সমস্ত সমস্ত পদটি বাস্তব তুলনা বোঝালে উপমান কর্ম ধরায়। অর্থাৎ আমার যে সমস্ত পদটা, এটা বাস্তব যদি কোনো তুলনা করা হয়, আমি তোমাদের একটু আগে একটা সহজ টেকনিক বলছিলাম না, যে একটাকে তুমি ধরতে পারবা আর একটাকে ধরতে পারবা না, ওইটা একটা টেকনিক। তোমার এইটা আর একটা টেকনিক, যে তোমার একটা বাস্তব তুলনা বোঝাচ্ছে, ভ্রমর তো কালোই হয় তাই না, এটা তো অবশ্যই একটা বাস্তব তুলনা, তাই এটা উপমান কর্মধারয়। ঠিক আছে, ভ্রমর কালোই হয় তাই এটি বাস্তব তুলনা, ভ্রমর কালো উপমান কর্মধারয়। ঠিক আছে, তাহলে আমরা দেখি আবার অধর পল্লব। অধর পল্লব আমাদের হচ্ছে একটা উপমিত কর্মধারয় যোগের সমাস। এখানে দেখো তুমি অধরকেও ধরতে পারো, পল্লবকেও ধরতে পারো। এটা তোমার আগের টেকনিক। এবার এই টেকনিকে কি বলতেছি আমরা, এই টেকনিকে আমি বলতেছি সমস্ত পদটি বাস্তব তুলনা বোঝালে উপ সরি, এখানে হচ্ছে এই লাইনটাই হবে না, আমাদের এখানে সমস্ত পদটি হচ্ছে অবাস্তব তুলনা বোঝালে হচ্ছে আমাদের কি হবে, উপমিত কর্মধারয়। ঠিক আছে, সমস্ত পদটি আমাদের যদি অবাস্তব তুলনা বোঝায়, অধর কি কখনো পল্লবের মতো হতে পারে? ঠোঁট কি কখনো পাতার মতো হতে পারে? হতে পারে না, কিন্তু তাও আমরা তুলনা করছি। তাও আমরা তুলনা করছি, তাই এটা হচ্ছে আমাদের উপমিত কর্মধারয়। দেখো এখানে অধর কখনো পল্লব বা পাতার মতো হয় না, তাই অধর পল্লব উপমিত কর্মধারয়। ঠিক আছে, তো এরপরে আসো আমাদের রূপক কর্মধারয়। তো উপমান পদের সাথে উপমেয়কে অভেদ কল্পনা করে যে সমাস হয়, তাকে আমরা বলছি হচ্ছে রূপক কর্মধারয় সমাস। ঠিক আছে, উপমান পদের সাথে আমরা যে আমাদের উপমেয় পদ থাকবে, এই দুটাকে আমরা অভেদ তুলনা করব, মানে এই দুইটার মধ্যে কোনো ভেদাভেদ নাই, সেক্ষেত্রে আমাদের হচ্ছে এটা রূপক কর্মধারয় হবে। এখানে বেশি উদাহরণ নাই, যেরকম আমাদের আছে বিষাদ সিন্ধু। ঠিক আছে, বিষাদ রূপ সিন্ধু। সিন্ধু মানে কি? সাগর। ঠিক না? এই যে যে আমাদের কষ্টের সাগর, এই বিষণ্ণতার সাগর, এই বিষণ্ণতার সাগরকে আমরা বলতেছি হচ্ছে বিষাদ সিন্ধু। অর্থাৎ আমাদের যে বিষণ্ণতা, সেই বিষণ্ণতাকে আমরা সাগরের সাথে তুলনা করতেছি, তাই এটা হচ্ছে আমাদের বিষাদ সিন্ধু। এটার ব্যাস বাক্য হচ্ছে বিষাদ রূপ সিন্ধু। মনে রাখবা, রূপক কর্মধারয় সমাসে আমাদের সর্বদাই হচ্ছে ব্যাস বাক্যের মাঝে রূপ শব্দটা বসে। ঠিক আছে, দেখো মন মাঝি, মন রূপ মাঝি, মন চায় না যে মাঝির মতো দেশ বিদেশ ঘুরে বেড়ায়, সেরকম আমাদের হচ্ছে আমরা এইভাবে তুলনা করতেছি, মন আর মাঝিকে আমরা তুলনা করতেছি উপমান পদের সাথে উপমেয় পদ, এই দুটাকে আমরা তুলনা করতেছি, কিন্তু মাঝখানে আমাদের কোনো ভেদাভেদ নাই। ঠিক আছে, এরপরে হচ্ছে জীবন প্রদীপ। ঠিক আছে, জীবন রূপ প্রদীপ, জীবন রূপ প্রদীপ, এটাও আমাদের হচ্ছে রূপক কর্মধারা। এক্ষেত্রে তোমরা মনে রাখবা যে এক্ষেত্রেও তোমার একটা পদ হচ্ছে বিশেষ্য আর একটা পদ হচ্ছে বিশেষণ। অর্থাৎ তুমি একটা পদকে ধরতে ছুঁইতে পারবা, আর একটা পদকে তুমি ধরতে ছুঁইতে পারবা না। যেরকম তোমার হচ্ছে সিন্ধু,
কিন্তু তুমি কি বিষাদকে ধরতে পারবা? তুমি সিন্ধু ধরতে পারবা? সিন্ধুতে তুমি যদি যাও। মাঝিকে তুমি ধরতে পারবা, কিন্তু মনকে তুমি ধরতে পারবা না। তুমি প্রদীপকে ধরতে পারবা, কিন্তু জীবনকে তুমি দেখতে বা ধরতে পারবা না। ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের রূপক কর্মধারয়। ঠিক আছে? এর পরবর্তীতে আমরা যাব হচ্ছে তৎপুরুষ সমাসে। তো তৎপুরুষ সমাস। তো যে সমাসে পূর্বপদে দ্বিতীয়া সহ সকল বিভক্তি লুপ্ত হয় এবং পরপদের অর্থের প্রাধান্য থাকে তাকে হচ্ছে আমরা বলি তৎপুরুষ সমাস। তো তৎপুরুষ সমাস বিভিন্ন প্রকার হয়ে থাকে। কিছু কিছু তৎপুরুষ সমাসকে এদের পূর্বপদের বিভক্তি অনুসারে নামকরণ করা হয়। ঠিক আছে? যেমন দেখো, দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয়া তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ, সপ্তমী তৎপুরুষ। ঠিক আছে? এই কয়টা হচ্ছে বিভক্তি অনুসারে নামকরণ করা হয়েছে। আবার এছাড়াও আরো কিছু তৎপুরুষ সমাস আছে, যেমন উপপদ তৎপুরুষ, অলোক তৎপুরুষ, নং তৎপুরুষ। তো চলো একে একে বিস্তারিত আমরা আলোচনা করে নিই। ঠিক আছে? তো এর আগে আমরা কিছু বিভক্তি মনে রাখবো। যেমন হচ্ছে কে রে এ রে, এরা হচ্ছে দ্বিতীয়া এবং চতুর্থী। দ্বিতীয়া বিভক্তি কোনটা তোমরা অলরেডি জানো, এবং চতুর্থ বিভক্তি কোনটা তোমরা অলরেডি জানো। কে রে এ রে, এরা দ্বিতীয়া বিভক্তি হয় যখন সাধারণ অর্থে ব্যবহৃত হয়, এবং সম্প্রদানকারকে অর্থাৎ নিঃস্বার্থে দান যখন বোঝানো হয় তখন সেটা হচ্ছে চতুর্থী বিভক্তি হয়। ঠিক আছে? দেন হচ্ছে দ্বারা দিয়ে কর্তৃক, এটা হচ্ছে তৃতীয়া বিভক্তি হয়। জন্য নিমিত্তে, এটা চতুর্থী বিভক্তি হইতে থেকেছে। অপেক্ষা, এগুলো হচ্ছে পঞ্চমী বিভক্তি। র এর, এটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি। অন্তস্থ অ, একার, তে, এটা হচ্ছে সপ্তমী বিভক্তি। এবং ব্যাপিয়াটাও দ্বিতীয়া বিভক্তি হিসেবে ব্যবহৃত হয়। পরবর্তীতে চলো আমরা যাই দ্বিতীয়া তৎপুরুষ সমাস সম্পর্কে আমরা একটু দেখে আসি। তো আমাদের যদি পূর্বপদে দ্বিতীয়া বিভক্তি লোপ পায়, তাহলে সেই সমাসের মাধ্যমে যে পদটা গঠিত হবে তাকে আমরা বলবো হচ্ছে দ্বিতীয়া তৎপুরুষ সমাস। অর্থাৎ পূর্বপদে দ্বিতীয়া বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে আমরা বলছি দ্বিতীয়া তৎপুরুষ সমাস। ঠিক আছে? তো আমরা উদাহরণ দেখে চলো। দেখো, নবীন বরণ। ঠিক আছে? এখানে আমরা ব্যাস বাক্য করলে পাচ্ছি নবীনকে বরণ। ঠিক আছে? এখানে দেখো, আমার ব্যাস বাক্যে নবীনকে বরণ ছিল। ব্যাস বাক্যে আমার কি ছিল? নবীনকে বরণ। কিন্তু আমার যখন সমস্ত পদ হয়েছে, এই যে যে কে পদটা, এই কে পদটা হচ্ছে লুপ্ত। মানে আমার যে কে বিভক্তিটা, এই কে বিভক্তিটা হচ্ছে আমার লুপ্ত হয়ে গেছে। ঠিক আছে? তাই এটা আমার হচ্ছে দ্বিতীয়া তৎপুরুষ। আবার হচ্ছে আমার দুঃখ প্রাপ্ত, এখানে দুঃখ কে প্রাপ্ত, এখানে আমার কেটা বাদ চলে গেছে। আবার পদত্যাগ, পদকে ত্যাগ, এখানে আমার হচ্ছে কেটা বাদ চলে গেছে। ঠিক আছে? এখানে দেখো, আমার দ্বিতীয় যে পদটা, অর্থাৎ আমাদের যে পরপদটা, সেই পরপদের অর্থের প্রাধান্য পেয়েছে কিভাবে? নবীন বরণ, এখানে আমাদের বরণ অর্থটাই হচ্ছে প্রাধান্য দেয়। দুঃখকে প্রাপ্ত, এখানে আমাদের প্রাপ্ত জিনিসটাকেই হচ্ছে আমরা প্রাধান্য দেই। আবার পদত্যাগ, এখানে আমরা ত্যাগ শব্দটাকেই হচ্ছে আমরা প্রাধান্য দিই। তাই এখানে আমরা বলতেছি তৎপুরুষ সমাসে পরপদের প্রাধান্য পায়। আর এখানে আমাদের বিভক্তি লুপ্ত হয়েছে, তাই এটা হচ্ছে আমাদের দ্বিতীয়া তৎপুরুষ সমাস। পরবর্তীতে আমরা যাই যদি তৃতীয়া তৎপুরুষ সমাসে পূর্বপদে তৃতীয়া বিভক্তি লোপ পেয়ে যে সমাস হবে তাকে আমরা বলবো হচ্ছে তৃতীয়া তৎপুরুষ সমাস। ঠিক আছে? চলো আমরা উদাহরণ দেখি। আইনসম্মত, আইন দ্বারা সম্মত। ঠিক আছে? এখানে দ্বারা যে বিভক্তিটা আছে, এই দ্বারা বিভক্তিটা লুপ্ত হয়েছে। প্লাস হচ্ছে আমার এখানে দ্বিতীয়, অর্থাৎ পর যে পদটা, সেই পরপদের অর্থের প্রাধান্য পাইছে। তাই এটা হচ্ছে আমাদের তৃতীয়া বিভক্তি। একইভাবে প্রথাবদ্ধ, প্রথা দ্বারা বদ্ধ, এখানে আমার দ্বারাতে লোপ পাইছে। ঢেকি ছাটা, ঢেকি দিয়ে ছাটা। ঠিক আছে? এটাও আমার হচ্ছে লুপ্ত হয়েছে দিয়ে। ঠিক আছে? এখানে আমার ছাটা অর্থটা হচ্ছে প্রাধান্য পাইছে, তাই এটা আমাদের তৃতীয়া তৎপুরুষ সমাস। চতুর্থী তৎপুরুষ সমাস। তো পূর্বপদে চতুর্থী বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে আমরা বলতেছি হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস। তো এখানে আমরা যদি সমস্ত পদ, ব্যাস বাক্য এবং সমাসের নামগুলা দেখি। গুরু ভক্তি, গুরুকে ভক্তি। এখন এই ক্ষেত্রে এটা তো বলতে পারো ভাইয়া, এটা তো আমার দ্বিতীয়া তৎপুরুষও হইতে পারে। কিন্তু না, গুরুকে ভক্তি করতেছো তুমি, এটা কি তোমার কোনো স্বার্থ আছে? অবশ্যই না। এটা তুমি নিঃস্বার্থে তুমি তোমার গুরুকে ভক্তি করতেছো। তা এটা হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস। আবার পাঠশালা, পাঠের জন্য শালা। ঠিক আছে?
এটাও চতুর্থী তৎপুরুষ সমাস। দেবদত্ত, দেবকে দত্ত, তুমি যখন দেবকে দত্ত দিচ্ছ তখন কি সেটা তুমি নিঃস্বার্থে দিচ্ছ না নাকি কোনো স্বার্থ সহ দিচ্ছ? অবশ্যই তুমি নিঃস্বার্থে দিচ্ছ। তাই এটা হচ্ছে আমাদের চতুর্থী তৎপুরুষ সমাস। আবার অতিথির শালা, অতিথির জন্য যে শালা, এটা হচ্ছে আমাদের চতুর্থী তৎপুরুষ সমাস। তো চলো আমরা পঞ্চমীতে যাই। পঞ্চমী তৎপুরুষ সমাস। এখানে কি বলছে আমাদের যে পূর্বপদে পঞ্চমী বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে আমরা বলছি পঞ্চমী তৎপুরুষ সমাস। তো উদাহরণ দেখে আমরা দেখি, কারামুক্ত, কারা থেকে মুক্ত। ঠিক আছে, এখানে আমার থেকে শব্দটা বাদ চলে গেছে, অর্থাৎ আমার থেকে যে বিভক্তিটা এটা লুপ্ত হয়েছে। তাই এটা হচ্ছে আমাদের চতুর সরি, এটা হচ্ছে আমাদের পঞ্চমী তৎপুরুষ হবে। এই সবগুলা একটু ভুল হয়েছে, এক্সট্রিমলি সরি। এটা হচ্ছে আমাদের হবে পঞ্চমী। পঞ্চমী তৎপুরুষ। ঠিক আছে, দেন হচ্ছে দেখো স্বর্গভ্রষ্ট, স্বর্গ হতে ভ্রষ্ট, এখানে আমাদের হতে কথাটা বাদ চলে গেছে। তাই এটা আমাদের হচ্ছে পঞ্চমী তৎপুরুষ। সর্বাধিক, সর্ব অপেক্ষা অধিক। ঠিক আছে, এখানে অপেক্ষা যে বিভক্তি, অপেক্ষা বিভক্তিটা লুপ্ত হয়েছে, পরপদের অর্থের প্রাধান্য পাইছে। তাই এটা আমাদের পঞ্চমী তৎপুরুষ সমাস। ষষ্ঠী তৎপুরুষ সমাস, ষষ্ঠীটা সবচেয়ে সহজ লাগে আমার কাছে, শুধু একটা র এর উঠে যায়। হ্যাঁ, পূর্বপদের ষষ্ঠী বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে আমরা বলতেছি হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। ঠিক আছে, যেমন রাজপথ, পথের রাজা। ঠিক আছে, এখানে আমাদের র যে বিভক্তিটা আছে, এই র বিভক্তিটা হচ্ছে আমাদের লুপ্ত হইছে। ঠিক আছে, তাই এটা হচ্ছে আমাদের ষষ্ঠী তৎপুরুষ। বিশ্বকবি, বিশ্বের কবি, এখানে আমার র বিভক্তিটা লুপ্ত হইছে। বঙ্গবন্ধু, বঙ্গের বন্ধু, এখানে আমাদের র বিভক্তিটা লুপ্ত হইছে। অ্যান্ড আমাদের যে পরপদ, সেই পরপদেরই অর্থের হচ্ছে প্রাধান্য পাইছে। তাই হচ্ছে এটা আমাদের ষষ্ঠী তৎপুরুষ সমাস। সপ্তমী তৎপুরুষে আসি। পূর্বপদে সপ্তমী বিভক্তি লোপ পাবে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের সেটা হবে সপ্তমী তৎপুরুষ সমাস। যেমন এখানে গাছ পাকা, গাছে পাকা, এখানে এটা কিন্তু বাদ চলে গেছে, তাই এটা আমাদের সপ্তমী তৎপুরুষ সমাস। সংখ্যালঘু, সংখ্যাই লঘু, এটা বাদ চলে গেছে, তাই এটা হচ্ছে আমাদের সপ্তমী তৎপুরুষ সমাস। রাত কানা, রাতে কানা, এখানে আমার এ এ যে বিভক্তিটা আছে এটা লুপ্ত হয়েছে, তাই এটা সপ্তমী তৎপুরুষ। এই যে বিভক্তিযুক্ত যে তৎপুরুষ সমাসগুলো আছে, অর্থাৎ আমরা বিভিন্ন বিভক্তি থেকে নামকরণ করছি যে তৎপুরুষ সমাসগুলোকে, এগুলো তোমার দখলে থাকতে হলে অবশ্যই তোমাকে বিভক্তিগুলো একটু ভালো করে জানতে হবে। একটু কষ্ট করে বিভক্তিগুলো ভালো করে পড়ে নিও। তো চলো এবার আমরা চলে যাই উপপদ তৎপুরুষ সমাসে। ঠিক আছে, উপপদের সাথে কৃদন্ত পদের মিলনে যে সমাসটা হবে আমাদের, সেটাই হবে হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। তো উপপদের সাথে আমাদের কৃদন্ত পদের যে মিলনের যে সমাসটা হবে সেটা হচ্ছে আমাদের উপপদ তৎপুরুষ সমাস। বলতে পারো ভাইয়া উপপদ কি, কৃদন্ত পদ কি? হ্যাঁ, এটা আমরা উদাহরণ দেখলে ক্লিয়ার হয়ে যাব। ঠিক আছে, উপপদ কি? কৃদন্ত পদের ঠিক আগে যে পদটি বসে তাকে হচ্ছে আমরা উপপদ বলি। যেমন পঙ্কজ, এই যে শব্দটা, এখানে পঙ্ক বা কাদা হলো উপপদ। আবার কৃদন্ত পদ কি? ধাতুর সঙ্গে কৃৎ প্রত্যয় যুক্ত হয়ে যে নতুন পদ তৈরি হয় তাকে আমরা বলতেছি হচ্ছে কৃদন্ত পদ। ঠিক আছে, যেরকম ক্রি যোগ তব্য, এখানে কর্তব্য, কর্তব্যটা হচ্ছে আমাদের কৃদন্ত পদ, অর্থাৎ আমার কৃৎ প্রত্যয় যোগে যে শব্দগুলো হচ্ছে সেটাই আমার হচ্ছে কৃদন্ত পদ, অর্থাৎ সেটা যদি বাক্যে ব্যবহৃত হয় তাহলে সেটা হবে আমার হচ্ছে কৃদন্ত পদ। উদাহরণ দেখে আসি, পকেট মার, পকেট মারে যে। ঠিক আছে, এখানে আমার পকেট এটা হচ্ছে আমাদের উপপদ, মারে যে এটা হচ্ছে আমাদের কৃদন্ত পদ। তাহলে এটা হচ্ছে আমাদের উপপদ তৎপুরুষ। আবার দেখো কুম্ভকার, কুম্ভ করে যে, কুম্ভ হচ্ছে আমাদের উপপদ, করে এটা হচ্ছে আমাদের আহ কৃদন্ত পদ। তাহলে এটা হচ্ছে আমাদের উপপদ তৎপুরুষ। জলদ, জল দেয় যে। ঠিক আছে, এটা হচ্ছে উপপদ তৎপুরুষ। আচ্ছা, তোমরা কি কেউ বলতে পারবা জলদ শব্দের অর্থ কি?
যদি বলতে পারো তাহলে এই মুহূর্তে ভিডিওর উপরে যে কুইজটা দেখা যাচ্ছে সেই কুইজে এমসিকিউটার উত্তর দাও তো। তো চলো আমরা পরবর্তীতে যাই। আমাদের অলুক তৎপুরুষ সমাস। অলুক তৎপুরুষ সমাস তোমরা দ্বন্দ্ব সমাসে পড়েছিলে না? অলুক দ্বন্দ্ব, অনেকটা বিষয়টা ওরকমই। তো চলো দেখা যাক। যে তৎপুরুষ সমাসের সমস্ত পদ এবং ব্যাসবাক্যের রূপের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ কোনো বিভক্তি লোপ পায় না, তাকে হচ্ছে আমরা অলুক তৎপুরুষ সমাস বলি। অর্থাৎ এখানে আমার সমস্ত পদেও যা থাকবে ব্যাসবাক্যও তাই থাকবে। যেমন দেখো, সোনার বাংলা, সমস্ত পদ কি আমার সোনার বাংলা, আমার ব্যাসবাক্য হচ্ছে সোনার বাংলা। এটা হচ্ছে আমাদের অলুক তৎপুরুষ। সরি, চোখের বালি, ঠিক আছে, এখানে আমার ব্যাসবাক্য হচ্ছে চোখের বালি, আমার সমস্ত পদও চোখের বালি। তাহলে এটা হচ্ছে আমাদের অলুক তৎপুরুষ। অর্থাৎ আমার দেখো বিভক্তির কোনো লুপ্ত হচ্ছে না। গরুর গাড়ি, গরুর গাড়ি, ঠিক আছে। এখানে দেখো আমার র যে বিভক্তিটা, এর মানে ষষ্ঠী বিভক্তি, ষষ্ঠী বিভক্তি থেকে গেছে, তাই এটা হচ্ছে আমাদের অলুক তৎপুরুষ সমাস। ঠিক আছে, এটা আমাদের হচ্ছে অলুক তৎপুরুষ সমাস। তো নং তৎপুরুষ সমাস, নং মানে হচ্ছে না, তাহলে যে তৎপুরুষ সমাসে না বোধক শব্দ থাকে তাকে আমরা বলতেছি হচ্ছে নং তৎপুরুষ সমাস। ঠিক আছে, যেমন বেসরকারি, এটা আমাদের হচ্ছে সমস্ত পদের ব্যাস বাক্য করলে আমরা কি পাই? ন সরকারি বা সরকারি না, যেটা সেটা হচ্ছে আমাদের কি নং তৎপুরুষ সমাস। নামঞ্জুর, ঠিক আছে, নয় মঞ্জুর, এটা হচ্ছে আমাদের নং তৎপুরুষ। অর্থাৎ না বোধক শব্দ থাকবে। অজানা, ন জানা বা নয় জানা, এটা হচ্ছে আমাদের নং তৎপুরুষ সমাস। তো আমাদের আহ তৎপুরুষ সমাসের পার্টটুকু এইটুকুই ছিল। তো এখন তোমাদের অনুশীলনের জন্য কিছু প্রশ্ন আছে, এগুলো অবশ্যই তোমরা অনুশীলন করবে। তো অনুশীলনের কোশ্চেনগুলো এখানে থাকলো, এই কোশ্চেনগুলো অবশ্যই তোমরা দেখে নিবে এবং এই কোশ্চেনগুলো তোমরা যথাযথভাবে উত্তর করার চেষ্টা করবে। তো আজকের আমাদের পার্ট 11 এই পর্যন্তই ছিল। আজকে আমরা কি কি আলোচনা করলাম? আজকে আমরা আলোচনা করলাম দ্বন্দ্ব সমাস সম্পর্কে, কর্মধারয় সম্পর্কে এবং তৎপুরুষ সমাস সম্পর্কে। তো পাঠ 12তে আমরা যে আমাদের রেস্ট অফ দ্য পার্ট, অর্থাৎ আমাদের যে অন্য সমাসগুলো বাকি আছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। অবশ্যই অগ্রদূতের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে। এছাড়াও আজকে ক্লাসের নোটটা তোমরা এই ভিডিওর ইউটিউব, যদি তোমরা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ঠিক আছে, তো তোমাদের জন্য শুভকামনা। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ, সপ্তম বর্ষ, বাংলায় জাগি ভরপুর। ধন্যবাদ।